আচ্ছা, আমরা যেটা জানি যে আহ, একটা ভার্ব কি, ভার্ব হচ্ছে একটা অ্যাকশন বা স্টেট অফ বিং, কোনো কিছু হওয়া বা কোনো একটা অ্যাকশন মানে কাজ করা বোঝালে সেটা হচ্ছে ভার্ব। তাহলে অ্যাকশন আর হচ্ছে স্টেট অফ বিং, এটাই হচ্ছে ভার্ব। তাহলে আমরা যদি এক্সাম্পল নিই যে ধরো মানে প্রত্যেক একটা কমপ্লিট সেন্টেন্সই একটা করে ভার্ব থাকবেই। তাহলে এই যে অর্ঘ্য ওয়াজ স্মাইলিং, বা ধরো আমি বললাম আহ, তারপরে আবার একটা বললাম হয়তো হি ইজ হ্যাপি। তাহলে এই যে প্রথমটায় দেখো ওয়াজ স্মাইলিং, তারপরে দেখো ইজ, এগুলো সব ভার্ব। এবার ভার্বের মধ্যে ডিফারেন্ট রয়েছে, এই ভার্ব আবার তিন রকম হয়। একটা বোঝায় কোনো প্রেজেন্ট টেন্সকে, ভার্বের মাধ্যমেই আমরা বোঝাতে পারি কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। ভার্ব ছাড়া কোনো নাউন, কোনো প্রোনাউন, কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব কেউ কিন্তু ওটা তোমাকে বোঝাতে পারবে না। একমাত্র ভার্বই আমাদেরকে বোঝায় সেই সেন্টেন্সটা কোনো পাস্টের অ্যাকশনকে ডিনোট করছে না, ফিউচারের অ্যাকশনকে ডিনোট করছে না, প্রেজেন্ট অ্যাকশনকে ডিনোট করছে। আচ্ছা, ধরো গো। আচ্ছা, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই তিনটে ফর্ম হয় প্রত্যেক ভার্বে। গো, গো এর পাস্ট ফর্ম হয় আমরা জানি ওয়েন্ট। ওয়েন্ট এর যদি গো এর ফিউচার ফর্ম বলি গান। সি দেখা, স দেখেছিল, সিন দেখবে। এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এই ফর্মগুলোকে বলা হয় এদের তিনটে মেন ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাহলে তিনটে মেন ফর্ম আমরা জানি। এবার টাইপস অফ ভার্ব, প্রথম এক প্রকার আমরা ভার্ব পাই, ধরো রেগুলার ভার্ব। রেগুলার মানে যে রেগুলার, যে ভার্ব ভালো, কোনো সমস্যা নেই যার, মানে যাকে আমরা খুব ইজিলি পাস্ট এবং ভার্ব টু এবং ভার্ব থ্রিতে কনভার্ট করতে পারি। কোনগুলো? যেগুলো পাস্ট টেন্স করার সময় আমরা ইডি অ্যাড করি সেইগুলো সব রেগুলার ভার্ব। কত মানে এইগুলো দেখো সব থেকে সহজ হয় এই রেগুলার ভার্ব। কেন? আমি এক্সাম্পল দিই। ধরো আমরা জানি ওয়ার্ক, সেটা ফার্স্ট ফর্ম লিখি আমরা ওয়ার্কড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও আমরা লিখি ওয়ার্কড, ইডি। এরকম অনেক রয়েছে যেমন প্লে প্লেড প্লেড, জাম্প জাম্প জাম্প, ক্লিন ক্লিন ক্লিনড, ওপেন ওপেনড ওপেন। হুম। তাহলে এই যে ইডি যেগুলো অ্যাড করছি সেগুলো কত সহজ, আমাদেরকে কোনো কিছু ভাবতেই হয় না। আমাদের জাস্ট ইডি অ্যাড করে দিলি আমরা পাস্ট ফর্ম অথবা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে যাই। এগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। তাহলে রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্ব গুলোতে আমরা ভার্বের বেস ফর্মের সাথে ইডি অ্যাড করে দিই সেটাই হচ্ছে রেগুলার ভার্ব। মনে থাকবে। ইয়েস। তাহলে এটার একটা ফিক্সড রুল পেলাম, দেখো আমরা একটা ফিক্সড রুল পেলাম যে এটার সাথে ইডি অ্যাড হবে, সেই জন্য এটা ফিক্সড রুল বলে এটাকে বলে রেগুলার ভার্ব। ফিক্সড বলে এর নিয়ম একদম একটাই। বাট কোনগুলোকে ইররেগুলার ভার্ব বলা হয়? এইবার আর একটা ক্যাটাগরি আছে ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব যারা ইররেগুলার, যারা নিয়ম মানে না, তাহলে এদের কোনো ফিক্সড রুল হয় না। ওই ইডি যোগ করে ফিউচার ফর্ম হয়ে যাবে, এই ফিক্সড রুলটা এদের হয় না। সেই বদমাশগুলো কারা? সেই বদমাশগুলো একটাই হচ্ছে, ধরো একটা আছে টেক, আমি নিলাম টেক, টুক, টেকেন। তাহলে দেখো এইগুলো আমাদের মুখস্থ করে রাখতে হয়, না হলে তো আমরা ভুলেই যাব। তো এইগুলো একটু চেঞ্জ হয়। যেমন ধরো আরো বলছি আমি সি, সি মানে দেখা, দেখেছিল, স পার্টিসিপলে সিন। তাহলে এই যে টেক, টুক, টেকেন, সি, স, সিন, কাম, কেম, কাম, গিভ, গেভ, গিভেন, ইট, এট, ইটেন,
হ্যাঁ, এই জাতীয় যে ভার্বের চেঞ্জ গুলো আমরা পাই সেগুলোকে বলা হয় ইররেগুলার ভার্ব। তাহলে রেগুলার ভার্ব আমরা কিভাবে চিনবো বললাম? রেগুলার ভার্বের লাস্টে ইডি যোগ থাকলে আমরা রেগুলার ভার্ব চিনবো। ব্যাস আর হয়ে গেল ইরেগুলার ইররেগুলার আর ভার্ব। ইরি আর ইরি আর ইরেগুলার ভার্ব হচ্ছে যার হুম। কোনো ফিক্সড রুল থাকে না। হুম। বেশ। এটা গেল রেগুলার ইরেগুলার ভার্ব। এবার ভার্বের আমরা ইউজ করি সেন্টেন্সে, সেই ইউজ ফর্ম গুলো বলি। ইউজ ফর্মস, ভার্বকে যেভাবে আমরা ইউজ করি সেই ইউজ ফর্মস গুলো কি কি? আচ্ছা, ভার্বকে যখন আমরা সিম্পল প্রেজেন্টে ইউজ করি, সিম্পল প্রেজেন্টে যখন ইউজ করি তখন আমরা কি করি? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, কখনো সখনো এস বা ইএস যোগ করতে হয় আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে, প্লাস অবজেক্ট। সিম্পল ফর্ম যেমন হি, হি বা সি এর সাথে তো ভার্বের এস বা ইএস যোগ হবে, তাহলে হি প্লেজ লুডো। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এবার সিম্পল পাস্ট যদি বলি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এইটাই বলতে পারি হি প্লেড লুডো। হি প্লেড, দেখো ইডি হয়ে গেল পাস্ট ফর্ম। এটা এখানে রেগুলার ইররেগুলার ডিপেন্ড করবে না, যেটা ভার্ব আছে সেটাই পাস্ট ফর্মে লিখতে হবে। ধরো আমি বললাম হি স এ টাইগার, সে একটা বাঘ দেখেছিল। মোট কথা এটা আমরা কিভাবে পাস্ট টেন্সে ইউজ করি ভার্বটা, এটা আমাদের সেটা বুঝতে হচ্ছে। স্যার, আর হ্যাঁ বলো। আমরা তাহলে কি করে বুঝবো যে কোন জায়গায় আমরা কোন ভাবে ইউজ করব? দেখো, এক একটা সিচুয়েশনে এক রকম ভার্ব ব্যবহার, এইখানের মধ্যে আমি একবারে বুঝিয়ে দিই তোমার স্টোরি রাইটিং আউটলাইন থেকে যেটা বললে। স্টোরি রাইটিং এর যখন আউটলাইন দেওয়া থাকবে, স্টোরি রাইটিং খেয়াল রাখবে সব সময় প্রেজেন্ট ইনডিফিনাইট, সরি পাস্ট ইনডিফিনাইট, সব সময় পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট অথবা পাস্ট কন্টিনিউয়াসে লিখবো, অথবা পাস্ট কন্টিনিউয়াস। কারণ গল্প সেইটাই যেটা অলরেডি ঘটে গেছে বা হয়ে গেছে, পুরোনো কোনো ঘটনা, সেটাই তো গল্পের পরিণত হয়। তাহলে স্টোরি থেকে আমরা সেটাই লিখবো। ধরো স্টোরি রাইটিং এ আউটলাইন দেওয়া আছে, এ আহ, টাই বলবো এ টাইগার লিভ, এরকম দেখা যায় টাইগার লিভ ইন এ ফরেস্ট, ধরো লিভস ইন এ ফরেস্ট, এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। হ্যাঁ। আহ, ধরো বললাম হি হি ওয়াজ ফিরোসিয়াস, বা অনলি দেওয়া থাকলো ফিরোসিয়াস, হি ওয়াজ টস কিছু দেওয়া থাকলো, সে খুব ভয়ঙ্কর সাহসী ফিরোসিয়াস। বা ধরো আমি কি দিতে পারি আর, ধরো, আহ, বেশ, আমি একটা নর্মাল আউটলাইন একটা দিই তোমাদের স্টোরি থেকে। কি স্টোরি জানো স্কুলে করাচ্ছে? এখন দা ওল্ড ফার্মার একটা দিয়েছিল, হুম, ওটা লিখিয়েছি। তারপর আর একটা হাংরি ফক্স। এ হাংরি ফক্স। হ্যাঁ, বেশ, তাহলে দেখো এই হাংরি ফক্স, তো ধরো স্টোরি আউটলাইনটা এরকম দেওয়া থাকলো, ফক্স ভেরি হাংরি, এরকম ড্যাশ থাকলো, সার্চিং ফর ফুড, সার্চিং ফর ফুড। তারপরে ধরো দেওয়া থাকলো, এক মিনিট। তারপরে ধরো দেওয়া থাকলো স বাঞ্চ অফ গ্রেপস, এক থোকা আঙ্গুর ফল দেখেছিল, হ্যাঙ্গিং হাই, উঁচুতে ঝুলছিল, হ্যাঙ্গিং হাই, ট্রাই টু জাম্প, ট্রাই টু জাম্প, ফেল্ড, ফেল্ড মেনি টাইমস,
হ্যাঁ, became tired, said grapes are sour, আঙুর ফল টক, went away। ধরো এটুকুই, এইরকম ভাবে দেওয়া থাকলো। তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা দেখছি, দেখো, ফক্স ভেরি হাংরি। তাহলে আমরা জানি স্টোরি তো স্যার পাস্ট টেন্সে হয়। তাহলে স্টোরি যখন লিখবো তখন আমরা স্টার্টিং করব সব সময় হয় ওয়ান্স আপন এ টাইম, না হয় ওয়ান ডে, এই দুটো দিয়ে স্টার্ট করব। তাহলে আমি এখানে ওয়ান ডে দিয়ে যদি স্টার্ট করি, ওয়ান ডে, একদিন, দেখো ফক্স ওয়াজ ভেরি হাংরি, তাহলে আমাকে পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস লিখতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনাইট কি করে লিখবো, এর মধ্যে তো কোনো ভার্ব নেই, তাহলে আমরা ভার্ব অ্যাড করব। তাহলে লিখবো ওয়ান ডে এ ফক্স ওয়াজ ভেরি হাংরি, একদিন একটা খ্যাঁকশিয়াল খুব ক্ষুধার্ত ছিল। তাহলে দেখো ফক্স ভেরি হাংরি, ওটাই আমরা পাস্ট টেন্সে কিভাবে লিখলাম, এ ফক্স ওয়াজ ভেরি হাংরি, একটা শিয়াল খুব ক্ষুধার্ত ছিল। আচ্ছা, স্যার, সার্চিং ফর, হ্যাঁ বলো। বলছি যখন আউটলাইন দেওয়া থাকবে ওইটা কি নর্মাল প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে? হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট মিশিয়ে থাকবে, কিন্তু তোমাকে সব পাস্টে লিখতে হবে, স্টোরি মানে তোমাকে সব পাস্টে লিখতে হবে। আবার কোনো কোনো দেখো প্রথম লাইনটায় তো ভার্বই দেওয়া নেই, তো সেখানে আমরা ভার্ব অ্যাড করতে হবে বুঝে। আচ্ছা, বলছে সার্চিং ফর ফুড, সে খাবার খুঁজছিল। তাহলে এখানে আমি ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো পয়েন্টটা ধরে। আর যদি তোমার মাথার মধ্যে অন্য কিছু আরো লাইন অ্যাড করার মন হয় একটু বড় করার জন্য, তুমি করতে পারো। দেখো, সার্চিং ফর ফুড, একটা মানুষ কখন খাবার খুঁজবে, যখন সে খুব ক্ষুধার্ত থাকবে। তাহলে আমরা প্রথমেই বলে দিয়েছি যে খুব ক্ষুধার্ত ছিল। তাহলে আমি একটু এক্সট্রা যদি লাইন অ্যাড করতে চাই, তাহলে এটা লিখতে পারি যে ধরো হি সে হ্যাড নট ইটেন, খাইনি, হি হ্যাড নট ইটেন এনিথিং, কোনো কিছু খায়নি সে, হি হ্যাড নট ইটেন এনিথিং ফর 2 days, দুদিন ধরে সে কোনো কিছু খায়নি। এটা আমি এক্সট্রা অ্যাড করলাম, বানিয়ে আমার মাথার মধ্যে এলো, আমি বানিয়ে দিলাম। তুমিও এরকম যে কোনো কিছু যদি সেখানে মনে হচ্ছে তুমি লিখতে পারো, অ্যাড করতে পারো, তুমি অ্যাড করবে, কিন্তু পাস্ট টেন্সে। এখানে আমি কি দেখো পাস্ট পারফেক্ট অ্যাড করলাম, হি হ্যাড নট ইটেন, হি হ্যাড নট ইটেন। কারণ দেখো স্টোরিটা আমি পাস্ট টেন্সে লিখছি। তাহলে এই খ্যাঁকশিয়ালটা সে খুব ক্ষুধার্ত ছিল, কারণ সে দুদিন ধরে কিছু খায়নি। তাহলে খ্যাঁকশিয়ালটা যখন ক্ষুধার্ত, তার আগের দুদিনের কথা বলছি, তাই তো? তাহলে সেটা তুমি ম্যামকে কি করে বোঝাবে, যে খাতা দেখবে যে আমি তো তার আগের কথা বলতে চাইছি। তাহলে তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। কারণ পাস্ট পারফেক্ট টেন্স তখন হয় যদি সেটা পাস্টের পাস্ট বোঝায়, পাস্টের পাস্ট। যেমন এই যে ফক্সটা হাংরি ছিল, এটা পাস্ট টেন্স লেখা আছে ওয়াজ ভেরি হাংরি, তারও পাস্ট টেন্সে সে ক্ষুধার্ত ছিল, দুদিন ধরে কিছু খায়নি সে, তারও পাস্ট টেন্সে সে দুদিন ধরে কিছু খায়নি। তাহলে এই যে পাস্টের পাস্ট, তখন আমরা হ্যাড দিয়ে করবো, আমরা এটা শিখেছি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে। কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স মানেই কিন্তু পাস্টের পাস্ট, মানে পাস্ট টেন্সে কোনো একটা কাজ হচ্ছে, আমি হয়তো বললাম যে তুমি আহ ধরো যে গতকাল, তুমি গতকাল উম, ধরো ভালো স্কোর করেছো পরীক্ষায়, ইউ স্কোরড এ গুড মার্কস ইয়েস্টারডে, কারণ তুমি খুব পরীক্ষার জন্য খুব পরিশ্রম করেছিলে তার আগে, বিকজ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড। তাহলে এই যে হ্যাডটা লাগালাম বললে কিন্তু সবাই বুঝতে পারবে তুমি পরীক্ষার আগে খুব পরিশ্রম করেছিলে, সেই জন্য। তাহলে এই যে হ্যাডটা আমরা সেই জন্য ইউজ করছি পাস্টের পাস্ট বোঝাতে, মনে থাকবে। ইয়েস। তাহলে এটা আমি একটা ইমাজিনারি লাইন অ্যাড করলাম, তোমার যদি মাথায় কিছু তখন সেই মুহূর্তে না আসে তুমি অ্যাড করবে না, তুমি পয়েন্ট দেখে ওটাই তারপর থেকে লিখতে লাগবে, পয়েন্ট দেখে দেখে। কারণ শুধু পয়েন্ট দেখে লিখলে কি বলতো, স্টোরিটা বেশি বড় হয় না। সেই জন্য আমাদের শিখতে হবে মাঝে মাঝে মাথায় কিছু যদি চলে আসে, যখন আমরা অ্যাড করতে পারি কোনো লাইন একটু বাড়ানোর জন্য, সেগুলো আমরা অ্যাড করব। এইবার দেখো সার্চিং ফর ফুড, তাহলে আমরা লিখবো হি ওয়াজ সার্চিং, হি ওয়াজ সার্চিং ফর ফুড
আহ তুমি এখানে ছেড়ে দিতে পারো পয়েন্টটা দেখে। আমি যদি মাথায় কিছু আসে আমি অ্যাড করি। তাহলে হি ওয়াজ সার্চিং ফর ফুড মানে সে খাবার খুঁজছিল। আমি এখানে অ্যাড করে দিলাম বাট হি কুড নট ফাইন্ড এনিথিং, কিন্তু সে কিছুই খুঁজে পায়নি। বাট হি কুড নট ফাইন্ড এনিথিং, এটা আমি অ্যাড করে দিলাম, আর একটু বড় করা যাচ্ছে। সে খাবার খুঁজছিল কিন্তু সে কিছুই খুঁজে পায়নি। হি কুড নট ফাইন্ড এনিথিং। বলো কি প্রশ্ন আছে? আমরা এটাও তো লিখতে পারি, হি হুম। সার্চ এভরিওয়ান ইন দ্য জঙ্গল। হ্যাঁ। তারপরে আমরা হুম, একদম। হ্যাড ফাইন্ড এনিথিং টু ইট। হ্যাঁ, had not find anything to eat, had not found করতে হবে, had থাকলে তো পাস্ট, এটা ভার্ব থ্রিতে হবে। had not found anything। ঠিক আছে, নেক্সট, saw bunch of grapes। তাহলে এইবার আমরা লিখতে পারি, আচ্ছা এইটুকুর মধ্যে ধরবে না, মুছে দিই। তাহলে এইবার আমরা লিখতে পারি, দেখো স এ বাঞ্চ অফ গ্রেপস, দেখেছিল আঙ্গুরের থোকা। তাহলে আমরা লিখবো সাডেনলি। দেখো এটা একটুখানি স্টোরির একটা, ধরো একটা মুড সেট করছি আমরা। সাডেনলি, হঠাৎ করে, হি স এ বাঞ্চ অফ জুসি গ্রেপস। সাডেনলি দেখো এটা অ্যাড করলাম, হি স, এটা ভার্বটা দেওয়া আছে স, হি স এ বাঞ্চ অফ জুসি গ্রেপস, জুসিটাও আমরা অ্যাড করছি, গ্রেপস তো জুসি হয়। বাট হ্যাঙ্গিং হাই আছে দেখো, বাট ইট ওয়াজ হ্যাঙ্গিং হাই ফ্রম এ ট্রি, হ্যাঙ্গিং হাই ফ্রম অন এ ট্রি। ঠিক আছে, এবার দেখো তুমি আর একটু ইমাজিনারি কিছু অ্যাড করতে পারো। দ্য ফক্সেস মাউথ বিগেন টু ওয়াটার। দ্য ফক্সেস মাউথ, সে শিয়ালটার মুখটা, বিগেন, বিজ্ঞান যেটা পাস্ট টেন্স, কি আসছিল তখন, টু ওয়াটার, বিগেন টু ওয়াটার, মুখে জল আসছিল সেটা দেখে। ট্রাইড টু জাম্প, এটাও তাই সিম্পল ভার্ব দেওয়াই আছে। তাহলে আমরা কি লিখবো, হি ট্রাইড টু জাম্প, ফেল্ড মেনি টাইমস, বাট হি ফেল্ড মেনি টাইমস, অ্যান্ড বিকেম টায়ার্ড, অ্যান্ড বিকেম টায়ার্ড। যদি কিছু অ্যাড না করো এইভাবে লিখে দিচ্ছি, দেখো সব ঠিক আছে লাইনগুলো। আর আমি যদি কিছু অ্যাড করি, দেখো ফেল্ড মেনি টাইমস, এটা আমি লিখতে পারি কি, হি ট্রাইড এগেন অ্যান্ড এগেন বাট ইচ টাইম হি ফেল, সে বারবার চেষ্টা করছিল কিন্তু প্রত্যেকবার সে ব্যর্থ হচ্ছিল। সুন হি বিকেম টায়ার্ড, খুব তাড়াতাড়ি সে টায়ার্ড হয়ে গেল। অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এবং সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। তারপর কি বললো, সেড গ্রেপস আর সোর, তারপরে সে বলছে, তারপর আমরা এটা অ্যাড করতে পারি, অ্যাট লাস্ট দ্য ফক্স সেড গ্রেপস আর সোর অ্যান্ড আই ডু নট ওয়ান্ট দেম। এটা কোটেশনের মধ্যে লিখতে পারো, যে ফক্সটা বলছে কোটেশনের মধ্যে, সেটা বুঝিয়ে দিলাম আমরা, যে হি সেড গ্রেপস আর সোর অ্যান্ড আই ডু নট ওয়ান্ট দেম অ্যান্ড দেন হি ওয়াকড অ্যাওয়ে, এখানে ওয়েন্ট অ্যাওয়ে ছিল, অ্যান্ড দেন হি ওয়েন্ট অ্যাওয়ে বা ওয়াকড অ্যাওয়ে। বোঝা গেল? আজকে মোরাল। হ্যাঁ, মোরাল মুখস্থ করতে হবে। মোরালটা যেমন ওটা বানিয়ে লিখলাম, যে ইট ইজ ইজি টু ডেসপাইস হোয়াট ইউ ক্যান নট গেট। বা ধরো সোর গ্রেপস মানে আঙুর ফল টক, আমরা মুখে বলি না, হ্যাঁ হ্যাঁ আঙুর ফল টক, তাহলে এটুকু লিখলেও এটা, এই স্টোরিটার ক্ষেত্রে কিন্তু একটা মোরাল হয়ে যাবে। আর একটা, আহ কি বললাম, ইট ইজ ইজি টু ডেসপাইস হোয়াট ইউ ক্যান নট গেট, মানে কি বলতো, যা তুমি পেতে পারো না সেটাকে ঘৃণা করা খুব সহজ, যা পাওয়া যায় না তাকে খারাপ বলা খুব সহজ, এটাই বোঝায় ইট ইজ ইজি টু ডেসপাইস হোয়াট ইউ ক্যান নট গেট, যেটা তুমি পাও না সেটাতে খারাপ বলা তোমার মানে খুব সহজ আমাদের কাছে, যেটা আমাদের হয়তো সম্ভব নয়, আমরা পাবো না, আমরা বলি হ্যাঁ ওটা ভালো না, ওটা খারাপ, মনকে বোঝাই আমরা এটা, মনকে বোঝাই যাতে মনটা কষ্ট না পায় আমাদের। হুম। স্যার, হ্যাঁ বলো। যখন আমরা মোরাল লিখবো ওটা আমরা সেই পাস্ট ইনডিফিনিট না, বা পাস্ট পার্ট না, এভাবে মোরাল, না মোরাল পাস্টে লিখবো না, মোরাল কিন্তু সবসময় প্রেজেন্টে হবে।
মোরাল মানে নীতিশিক্ষা, নীতিশিক্ষা কখনো আহ মানে পাস্ট হতে পারে না। ওই শিক্ষাগুলো আমাদের সব সময় দরকার, সব সময় চিরন্তন ওগুলো, তো ওগুলো সবসময় প্রেজেন্টে হবে। হুম। বেশ, এবার আমরা ছিলাম কোথায়? ভার্বে। ভার্বটা করাতে করাতে আমরা পাস্টে এলাম। বেশ। আচ্ছা, ওই ভার্ব ছাড়া আমরা তাও কিছু হেল্পিং ভার্ব দেখতে পাই। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেগুলো বলা হয়, এই হেল্পিং ভার্ব আবার কোনগুলো? দেখো, প্রথমত ইজ এম আর কে হেল্পিং ভার্ব বলা হয়। এইগুলোরই পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার কে হেল্পিং ভার্ব বলা হয়। তারপরে হ্যাজ হ্যাভ কে হেল্পিং ভার্ব বলা হয়। তারপরে পাস্ট টেন্সে হ্যাড কে হেল্পিং ভার্ব বলা হয়। বুঝা গেছে? স্যার, কিন্তু পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল কি করে বের করব? পাস্ট টেন্স যার মেন ভার্বটা পাস্ট ফর্মে থাকবে সেটা পাস্ট টেন্স, ঠিক আছে? আর যার মেন ভার্বটা ফিউচারে থাকবে পাস্ট পার্টিসিপল। দেখো, আমরা মুখস্থ করি যখন ছকগুলো, তখন কিন্তু ওখানে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো মনে রাখতে হবে। এবার টেন্স যখন করছি সেখানে পাস্ট পার্টিসিপল না হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাই হয়। দেখবে একমাত্র কোনগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, একমাত্র দেখবে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট টেন্স? পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ। তারপরে ফিউচার পারফেক্ট টেন্স। আর আর কোনটা হয়? আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াসে বিন যেটা অ্যাড হয় সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। বিন, যেমন আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। তাহলে একমাত্র এই দুটো ক্ষেত্রে পাস্ট তোমার কি জানো পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়, এই দুটো টেন্সে। এবার আমরা প্র্যাকটিস করতে করতে এটা শিখতে হবে। যেমন ধরো, আমি বললাম হি ড্যাশ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুল যায়, দিয়ে ব্র্যাকেট আমি গো দিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা কোন ফর্মটা হবে? গোজ। গোজ হবে, কারণ একটা প্রতিদিনের অ্যাকশন বোঝাচ্ছে, সেই জন্য আমরা টেন্সে শিখেছি এটা, এটা টেন্সে শিখেছি। আচ্ছা, তারপরে ইয়েস্টারডে তাহলে পাস্ট ফর্ম হবে। হুম। তারপর ধরো আছে রিয়া হ্যাজ ড্যাশ ফিনিশ হার হোমওয়ার্ক, তাহলে এটা কি হবে ভার্বটা? ফিনিশড। ফিনিশড, কারণ হ্যাজ আছে হ্যাভ আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এইগুলোই হচ্ছে ভার্ব, টাইপ অফ ভার্ব যেটা বললে কাইন্ড অফ ভার্ব, তার ফুল চ্যাপ্টারের বিষয়। এবার বলো আর কি। ইংলিশ গ্রামারের দুটোই বললাম। ইয়েস। আর কোথাও নেই ইংলিশ গ্রামার। আর অন্য সাবজেক্ট? আর অন্য সাবজেক্ট যেরকম এসএসটি, এসএসটি তে কি ডাউট আছে কে বলো? এসএসটি কোন চ্যাপ্টার বলো? এসএসটি তে আমার 14 and 15 চ্যাপ্টার। কত? 14 and 15 চ্যাপ্টার। চ্যাপ্টার নেম? চ্যাপ্টার নেম চ্যাপ্টার নেম Political Divisions of Western India, 14 chapter, হুম। and 15 Political Division of South India. আচ্ছা, কি প্রশ্ন বলো? মানে এদের এদের যে বিগেসেন্স, এদের মেন এদের যে মেন সিটি, ক্রপস, ওইগুলো অকুপেশনস। আচ্ছা, তাহলে শর্ট হিসাবে বলি। ইয়েস। আচ্ছা, বেশ। দেখো, আমরা ওয়েস্টার্ন ইন্ডিয়া মানে ভারতের যে পশ্চিম দিকটা। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, আমি যদি ম্যাপটা এখানে পাই, দেখি 1 মিনিট। গোয়া দেখা যাচ্ছে না, হ্যাঁ গোয়াটা খুব ছোট না, সেই জন্য।
আচ্ছা, এবার দেখো এই যে চারটে স্টেট, এর মধ্যে লার্জেস্ট হচ্ছে রাজস্থান, দেখি বুঝতে পারছি। স্মলেস্ট হচ্ছে, যেটা দেখতে অসুবিধা, হচ্ছে গোয়া। আর এদের মধ্যে ডেজার্ট পাওয়া যায় রাজস্থানে, থর ডেজার্ট যেটা। আর মুম্বাইকে কি বলা হয়? মুম্বাই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। আর গুজরাট কেন ফেমাস? গুজরাট হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য ফেমাস। আমরা পড়েছিলাম শার্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর মহাত্মা গান্ধী গুজরাটের লোক, সবরমতী আশ্রম, এগুলো পড়েছিলাম। হ্যাঁ, এবার দেখো, এটা জাস্ট বেসিক বললাম, ঠিক আছে? Yes. আচ্ছা, এবার দেখো এই যে রাজস্থান, এই রাজস্থান সম্পর্কে বলি। রাজস্থানটা কিন্তু ওয়েস্টার্নে আমরা লার্জেস্ট পেলাম, থর ডেজার্ট পেলাম। আর এটা কি জন্য ফেমাস আমি পড়েছিলাম বইয়ে? প্যালেসেস, ফোর্টস, ক্যামেলস, এইগুলো আমরা রাজস্থানে পাই। আর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, দেখো পিঙ্ক কালারও করে দেওয়া আছে রাজস্থানটাকে দেখানোর জন্য। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। আচ্ছা, ইম্পর্টেন্ট সিটি এখানে আমরা দেখেছিলাম জয়পুর, উদয়পুর, যোধপুর, এইটুকুই রাজস্থানের মূল বিষয়। এবার ক্রপস, যেগুলো জানো কমন জিনিস, ইন্ডাস্ট্রি, ওগুলো একটু চোখ বুলিয়ে নেবে ওখানে। গুজরাটের দেখো, গুজরাটের গান্ধীনগর, এটা ফেমাস হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেসের জন্য, বার্থ প্লেস অফ মহাত্মা গান্ধী। আর এইটা লং কোস্ট লাইন রয়েছে গুজরাটের, এইখান থেকে স্টার্ট করে একদম দমনটা পেরিয়ে এতটা। আর ইম্পর্টেন্ট সিটি আহমেদাবাদ, সুরাট, এগুলো হচ্ছে গুজরাটের ইম্পর্টেন্ট সিটি কিছু। হুম। Yes. মহারাষ্ট্র দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড স্টেট। মহারাষ্ট্রের পপুলেশনও অনেক। আর এখানে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দেখতে পাই। এখানকার কিছু ইম্পর্টেন্ট সিটি হচ্ছে মুম্বাই, পুনে, নাগপুর, ট্রেড আর বিজনেসের জন্য খুব ফেমাস। আর গোয়া হচ্ছে স্মলেস্ট, বিচ আর ট্যুরিজমের জন্য ফেমাস। আর এই গোয়াটা কিন্তু আগে পর্তুগিজরা রাজত্ব করতো, পর্তুগিজরা। হুম। আচ্ছা। বেশ, এবার দেখো সাউথার্নটা। আচ্ছা, সাউথার্নটা করি বলে ক্লাস শেষ হয়ে যাবে, করাতে করাতে নাকি জানি না, টাইমটা কম আছে, আবার লিখতে পারবো। আচ্ছা দেখো, অন্ধ্রপ্রদেশ, ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। তেলেঙ্গানা, এগুলো হচ্ছে সাউথার্নের মধ্যে পড়ছে। তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, সব লেখা আছে দেখো। কর্ণাটকের বেঙ্গালুরু, তামিলনাড়ুর চেন্নাই, কেরালার তিরুবনন্তপুরম, একদম নিচে। আচ্ছা, এই সাউথার্ন ইন্ডিয়াকে পেনিনসুলার বলা হয়। পেনিনসুলা কেন বলা হয়? দেখো, এর ওয়েস্টে রয়েছে আরাবিয়ান সি, এর ইস্টে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল, এর সাউথে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান। এই যে তিন দিক থেকে তিনটে আলাদা, যে সমুদ্রে ঘেরা, থ্রি সাইড সারাউন্ডেড বাই ওয়াটার, ইট ইজ কল্ড এ পেনিনসুলা। সেই জন্য এটাকে বলা হয় পেনিনসুলা। তাহলে কেন পেনিনসুলা বলা হয় এটা ভালো করে মনে রাখবো, তিন দিকে তিনটে ওয়াটার বডি রয়েছে, ডিফারেন্ট ওয়াটার বডি। আচ্ছা, এর অন্ধ্রপ্রদেশের দেখো, অন্ধ্রপ্রদেশ এগ্রিকালচারের জন্য ফেমাস, আমরা পড়েছি। রাইস প্রোডাকশন হয় ভালো। আর লং কোস্ট লাইন রয়েছে এইখান থেকে একদম এতটা। আর এর ইম্পর্টেন্ট সিটি অমরাবতী ছাড়াও বিশাখাপত্তনম। তেলেঙ্গানা রাজ্যটা 2014-এ এটা এস্টাবলিশ হয় আলাদা করে। আর হায়দ্রাবাদ ইজ ফেমাস ফর চার মিনার অ্যান্ড আইটি ইন্ডাস্ট্রি। তেলেঙ্গানার যে হায়দ্রাবাদ, এটা আইটি ইন্ডাস্ট্রি আর চার মিনারের জন্য ফেমাস। কর্ণাটক, কর্ণাটকের ক্যাপিটাল বেঙ্গালুরু, এটা একটা বড় আইটি হাব। আর এখানে খুব ভালো কফি প্রোডাকশন হয়। আর এখানকার ইম্পর্টেন্ট সিটি পেয়েছিলাম মাইসোর, ম্যাঙ্গালুরু। তামিলনাড়ু টেম্পেলের জন্য ফেমাস। মারিনা বিচ যেটা চেন্নাই, সেটা তামিলনাড়ুতে রয়েছে।
আর কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে খুব ফেমাস এই তামিলনাড়ু, একদম এই দেখো নিচে। কেরালা, গডস ওন কান্ট্রি, খুব ইম্পর্টেন্ট। এটাও তাই ব্যাক ওয়াটার কোকোনাট ট্রির জন্য বিখ্যাত। আর এই কেরালাতে কিন্তু প্রচুর লিটারেসির যে রেট, শিক্ষিত মানুষের রেট, সেটা এখানে কিন্তু সব থেকে বেশি কেরালায়। আচ্ছা, ফিজিক্যাল ফিচার্স যদি আমরা বলি, দেখো এইদিকে ওয়েস্টার্ন ঘাট, এদিকে ইস্টার্ন ঘাট রয়েছে, এই নিচে আমরা জানি। ইস্ট সাইডে ইস্টার্ন ঘাট, ওয়েস্ট সাইডে ওয়েস্টার্ন ঘাট রয়েছে। এখানে আমরা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী দেখতে পাই। গোদাবরীকে সাউথ ইন্ডিয়ার গঙ্গা বলা হয়। এটাকে ডেকান প্লেটো বা প্লেটো রিজিয়নও বলা হয় এই জায়গাটাকে। বোঝা গেছে? এই ইয়েস। হচ্ছে কিছু ডিটেলস। ব্যাস। এসএসটি আর কোনো চ্যাপ্টারে কোনো কোয়েশ্চেন, এসএসটি থেকে কোনো চ্যাপ্টার? আর তো কোনো চ্যাপ্টারের কোশ্চেন নেই। আচ্ছা, নেক্সট আমি ক্লাসের লিংক দিচ্ছি। সায়েন্সটা তাহলে দেখো, সায়েন্সের কোনো চ্যাপ্টার, কম্পিউটারের কোনো চ্যাপ্টার রেডি করো।